স্থানাঙ্ক জ্যামিতি দ্বিতীয় চ্যাপ্টার সরলরেখা শুরু করব। তো আগের চ্যাপ্টারটা কিন্তু আমাদের হয়ে গেছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি পূর্ব পাঠের আলোচনা। এই পাঠটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো সেই পাঠের কিছু সূত্র কিন্তু এই পাঠে লাগবে, একটার সাথে একটা কিন্তু লিঙ্ক আছে। তো সরলরেখার এই যে পাঠটা অনেকটাই কিন্তু বড়, এখানে 3টা পার্ট আছে, 2A 2B 2C। তো 2A পার্টের জন্য যে যে সূত্রগুলো লাগবে সেগুলো আজকে আমরা শিখব, তারপর 2B, তারপর কিন্তু 2C। বেশ বড়, ক্লাস 11-এর সরলরেখা বেশ বড়, ক্লাস 12-এ আবার অনেকটাই ছোট হবে তখন। ঠিক আছে, প্রথমে আমাদের বুঝতে হবে যে সরলরেখা বলতে কি বুঝি। এই চ্যাপ্টারটা ভালো করে এই জন্য করবে কারণ এটা কিন্তু ক্লাস 12-এ অনেকগুলো অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে কিন্তু। ঠিক আছে, তো সরলরেখা বলতে আমরা কি বুঝি প্রথমে আমরা ওইটা আগে শিখবো। তো দেখো কি বলছে, যে কোনো বিন্দু দিক পরিবর্তন না করে কোনো সমতলে গতিশীল থাকলে তার সঞ্চারপথকে একটা কি বলে, সরলরেখা বলে। এর আগের দিন আমি কিন্তু সঞ্চারপথ নিয়ে একটু তোমাদের বলছিলাম, এবং সঞ্চারপথের সমীকরণকে সরলরেখার সমীকরণ বলে। যেমন একটা বিন্দু, এই যে একটা বিন্দু, যদি সে কোনো দিক পরিবর্তন না করে, মানে এইভাবে যদি চলতে থাকে, এই যে চললো বিন্দুটা, এই যে চলার যে পথ, সেই পথকে সঞ্চার পথ বলে। এবার এই পথটা সবসময় যে এইভাবে যাবে তার কোনো গ্যারান্টি নেই, সেই জন্য যেভাবেই যাক না কেন একটা ইকুয়েশন পাবো, সেই সমীকরণকে আমরা বলবো হচ্ছে সরলরেখার সমীকরণ। হ্যাঁ, সরলরেখার সমীকরণ কি করে বের করে আমরা পরে আসছি, কিন্তু এই যে কোনো বিন্দু দিক পরিবর্তন না করে যদি কোনো সমতলে গতিশীল থাকে তাহলে গতিপথটাই হবে একটা কি, সরলরেখা। হ্যাঁ, এই যে সঞ্চার পথটাই হবে একটা সরলরেখা। যেমন একটা বিন্দু যদি এইভাবে যায়, এইভাবে যায়, তাহলে এই যে গেল যে একটা বিন্দু, তাহলে সেই বিন্দুটার সঞ্চার পথকে একটা সরলরেখা হবে? হবে না, কারণ সে কি দিক পরিবর্তন করছে, একবারে নিচে নামছে, আবার উপরে নিচে, উপরে নিচে এইভাবে গেছে। তাহলে এটা কিন্তু সরলরেখা না, এইটা কিন্তু সরলরেখা। দিক পরিবর্তন কিন্তু সে করবে না, তাহলে তার যে সঞ্চার পথ মানে কতটা গেল, সেই পথটা কিন্তু একটা সরলরেখা। আর এবং সঞ্চার পথের সমীকরণকে সরলরেখার সমীকরণ বলে। প্রথমে বোঝা গেছে এটা। এইবার যে জিনিসটা শিখতে হবে, যে কোনো সরলরেখার আনতি এবং নতি বা প্রবণতা, নতি আর প্রবণতা জিনিস একই, আর আনতি জিনিস কি সেটা আমাদের শিখতে হবে। তো আমরা কিন্তু সরলরেখা 2D-তে পড়ছি, সেই জন্য কিন্তু আমাদের অ্যাক্সিস হবে এক্স অ্যাক্সিস আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো ধরে নাও আমি এখানে একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস আঁকছি, সেটা হলো এক্স আর হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। এটা হলো এক্স ড্যাশ, এটা এক্স, আর উপরে হলো আমার ওয়াই, আর নিচে হলো ওয়াই ড্যাশ। দুইটা ছবি আঁকবো। তো প্রথম ছবিটা এখানে আঁকলাম, আর একটা এখানে আঁকি, ভালো করে বুঝবে। এটা কোনো সরলরেখার আনতে, এটা কিন্তু বুঝতে হবে। ওয়াই, এটা এক্স ড্যাশ, এটা এক্স, আর নিচেরটা হলো ওয়াই ড্যাশ। তো কি বলছে, ধরে নাও এইটা একটা সরলরেখা, যেমন এইখানে একটা বিন্দু থেকে এইভাবে আসলো একটা সরলরেখা। এবার এদিকেও একটা ধরে নাও সরলরেখা আছে। তো বলছে ধরে নাও এটা এবি সরলরেখা আর এটা সিডি সরলরেখা। তো বলছে এই কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণে নত থাকে, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিক মানে কিভাবে মাপবো, ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটা ঘুরে এইভাবে, ঘড়ির কাঁটার বিপরীতে মানে আমি যেভাবে নিয়ে গেলাম চিহ্নটা, দেখো এখান থেকে এইভাবে ঘড়ির কাঁটার বিপরীতে এখানে একটা কোণ তৈরি করবে, সেই কোণটাকে বলছে হচ্ছে কি, এই সরলরেখার আনতি। যেমন এখানে যদি আমি এই কোণটা মাপি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে মানে কোন দিকে, এই সাইডটা। তাহলে এই যে এখানে ধরো আর একটা কোণ তৈরি করলো বিটা। তো এখানে দেখতে পাচ্ছ এবি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে একটা কোণ তৈরি করলো আলফা, আর এই যে সিডি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে বিটা কোণ তৈরি করলো। এই আলফাটাকে এই সরলরেখার বলছে আনতি, আর এই যে বিটাটাকে বলছে সিডি সরলরেখার কি, আনতি। বোঝা গেল আনতি? একটু লিখে নেই একটু এখানে, তারপর আসি যে নতি বা প্রবণতা জিনিস কি। দেখো যেটা আমি ছবিতে বললাম এখানে লিখে দিলাম, যাতে তোমাদের মানে বুঝতে সুবিধা হয়, আর তোমরা এটা লিখে নিবে যাতে পরবর্তীকালে যখন পড়বে তখন এই জিনিসটা বুঝতে পারো। তাহলে কি বলছে, কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণে নত থাকে
তাকে তার আনতি বলে। আর সরলরেখার আনতি ধনাত্মক x অক্ষের থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাপতে হয়, যেগুলো আমি বললাম এখানে। তাহলে চিত্রে আলফা ও বিটা যথাক্রমে এ বি ও সিডি সরলরেখার কি আনতি। তাহলে সরলরেখার আনতি বোঝা গেল যে কোনো সরলরেখার আনতি বলতে আমি ওই সরলরেখার x অক্ষ থেকে ধনাত্মক দিকে যে কোণ তৈরি করে সেই কোণটাই হলো কি আনতি। এবার বলছে নতি বা প্রবণতা। নতি বা প্রবণতা বলতে কি বুঝি? নতি বা প্রবণতা হলো এই যে দেখো এবি সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে কত কোণ তৈরি করছে? আলফা। তাহলে বলছে তার ট্যানের মানটা, তার মানে ট্যান আলফাটা হবে এই সরলরেখার আনতি না নতি, নতি, এই সরলরেখার নতি। আবার বলছে সিডি সরলরেখা এক্স অক্ষের সঙ্গে আনতি বলতে এখানে কত? বিটা। বলছে বিটার এই যে ট্যানের মানটা, মানে ট্যান বিটাটা হবে সিডি সরলরেখাটার কি নতি। হ্যাঁ, তাহলে নতি বলতে আমরা কি বুঝি? নতি বলতে আমি বুঝি যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার ট্যানের মানকে সরলরেখার প্রবণতা বা নতি বলে। এটাই লিখছি, দেখো যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার যে ট্যানের মান, সেই ট্যানের মানটা বলছে কোনো সরলরেখার প্রবণতা বা নতি। মানে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে ট্যান 30 ডিগ্রি হলো এবি সরলরেখার নতি বা প্রবণতা। এটা যদি ধরে নাও যে 120 ডিগ্রি হয় তাহলে ট্যান 120 ডিগ্রি হলো সিডি সরলরেখার নতি বা প্রবণতা। ঠিক আছে। আর একটা জিনিস এখানে জানতে হবে যে অনেক সময় না সরলরেখার প্রবণতা বা নতি এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। মানে আমি এই যে এখানে ট্যান আলফা ইউজ করলাম, সেটা হলো এবি সরলরেখার নতি। এখানে যদি আমি এমও লিখি তখনও কিন্তু সেটা নতি বা প্রবণতা। ঠিক আছে। এখানেও আমি ট্যান বিটার বদলে এম লিখতে পারি। এম কি? এম বলতে একটা প্রবণতা বা নতি বোঝায়। ঠিক আছে। কোথাও যদি এম লেখা থাকে তার মানে বুঝতে হবে যে সেটা কিন্তু সরলরেখার প্রবণতা বা নতি। এবার দেখো যে জিনিসটা খুবই অঙ্কে কিন্তু ব্যবহার হবে সেই জিনিসটা এখানে আমি বললাম। দেখো যে বলছে দুটি প্রদত্ত বিন্দুর সংযোজক সরলরেখার প্রবণতা বা নতি নির্ণয়। ধরে নাও এখানে একটা বিন্দু আছে এ বিন্দু, যার স্থানাঙ্ক যেহেতু 2D-তে x1 y1, আর এইখানে একটা বিন্দু আছে বি, যার স্থানাঙ্ক হলো x2 y2। তাহলে বলছে যে দুটি প্রদত্ত বিন্দুকে আমি যদি একটা সংযোজক করি তাহলে একটা কি পাবো? সরলরেখা। তাহলে বলছে এই যে সরলরেখাটার, এই সরলরেখাটার প্রবণতা বা নতি বা ট্যানের মানটা আমি কি করে নির্ণয় করব? ঠিক আছে। তো বলছে এবি যে সরলরেখা, এই যে এবি যে সরলরেখাটা পাবো, এবি যে সরলরেখার, এবি সরলরেখার প্রবণতা, প্রবণতা বা নতি একই জিনিস। তো আমি প্রবণতা লিখলাম, আমরা এম দ্বারা ডিনোট করব। তো বলছে এখানে যে সূত্রটা মনে রাখবে, জাস্ট এটা জিওমেট্রিক দিয়ে বোঝালেও হতো, কিন্তু অতটা বোঝার দরকার নেই। এখানে একটা জিনিস মনে রাখবে যে এই যে প্রদত্ত বিন্দু যে দুইটা আছে সেই বিন্দুতে এটার বলছে কোটি কোটি দ্বয়ের অন্তর, এইভাবে লিখি কোটি দ্বয়ের অন্তর, অন্তর মানে বিয়োগফল, বাই হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। এবার ভুজ আর কোটি কি? আমি যদি একটা পয়েন্ট লিখি এক্স কোমা ওয়াই, তাহলে এই যে এটাকে বলে হচ্ছে ভুজ আর এইটাকে বলা হচ্ছে কোটি। তো দুইটা যে প্রদত্ত বিন্দু থাকবে বলছে কোটি দ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। এবার এটা হলো ভুজ, এটা হলো কোটি। তাহলে এ বিন্দুটার ভুজ হলো x1 এবং কোটি হলো y1, বি বিন্দুটার ভুজ হলো x2 এবং y2 হলো কোটি। কোটি দ্বয়ের অন্তর বলতে হচ্ছে y2 থেকে y1 বিয়োগ করব, বাই হচ্ছে কি x2 থেকে x1 বিয়োগ করব। তাহলে এইটাই কিন্তু এম দাঁড়াবে। বোঝা গেল? কোটি দ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। সেটাই হচ্ছে কোনো সরলরেখা যদি দুইটা প্রদত্ত বিন্দুর সংযোজক সরলরেখা তৈরি করে তাহলে বলছে তার প্রবণতা নির্ণয় করার ফর্মুলা হলো কোটি দ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। তাহলে এই যে বক্স করে দিলাম সেই বক্সটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে। এবার আমরা সরলরেখা সমীকরণের বিভিন্ন আকার শিখব। যেমন প্রথম যে আকারটা শিখব কোনো সরলরেখা সমীকরণের, এক নম্বরে হচ্ছে এক্স অক্ষ এও তার সমান্তরাল সরলরেখার সমীকরণ। এক্স অক্ষটাও তো একটা সরলরেখা। বলছে এক্স অক্ষের যে একটা সরলরেখা সেটা আমরা সেটা কিভাবে সমীকরণে আমরা প্রকাশ করব। একটা সমীকরণ দেখে তো আমার বুঝতে হবে যে এটা এক্স অক্ষটা একটা সরলরেখার সমীকরণ। তাহলে আমার একটা সমীকরণ বুঝতে হবে যে এক্স অক্ষ সরলরেখার সমীকরণ কি হয়। বলছে আর একটা বলছে যে এক্স অক্ষ ও তার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়। তো আমি একটা অ্যাক্সিস আঁকি।
এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। তা এটা ধরে নাও এক্স বড় হাতেরই দিই, আর এটা হলো ওয়াই, এটা হলো মূল বিন্দু দিলাম। আচ্ছা, তাহলে এক্স অক্ষের উপরিস্থিত যে কোনো বিন্দু হতে, হ্যাঁ, কোটির মান শূন্য। তোমরা জানো, যেমন এদিকে যদি আমি বলি, একটু আমরা 9-এর যদি কনসেপ্টে চলে যাই, ধরে নাও আমি বললাম যে 2,0 বিন্দুটা কোথায় হবে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। 2,0 বিন্দুটা কোথায়, এই যে 2,0। যদি বলি 3,0, 4,0, এই যে বিন্দুটা যে আমি বসাচ্ছি এখানে 5,0, দেখো তো প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্কের ক্ষেত্রে কোটির মান কি, কোটির মানটা সবসময় শূন্য। তাহলে বলছে কোনো একটা অক্ষ, সেটা হলো এক্স অক্ষ, এখানে পার্টিকুলার এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের উপরিস্থিত যে কোনো বিন্দুতে কোটির মানটা কি, শূন্য। তাহলে বলছে এক্স অক্ষের যে সমীকরণ হবে, এক্স অক্ষের যে সমীকরণ হবে সেখানে ওয়াই ভ্যালুটা সবসময় 0 হবে। তাহলে বোঝা গেল এক্স অক্ষের যে সমীকরণ, এটা y = 0 এখানে লিখে দিলাম। এক্স অক্ষের উপরিস্থিত যে কোনো বিন্দুই তুমি নাও না কেন সেখানে কোটির মানটা শূন্য পাবো। সেই জন্য এক্স অক্ষটা একটা সরলরেখা বোঝাতে একটা সমীকরণ দরকার। তাহলে সেই সমীকরণটা কত, y = 0। তাহলে এক্স অক্ষের সমীকরণ হয়ে যাবে, এক্স অক্ষের সমীকরণটা হয়ে যাবে y = 0। এবার বলছে এক্স অক্ষ ও তার সমান্তরাল সরলরেখার সমীকরণ কত। তার মানে এটা হলো এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা উপরেও হতে পারে, নিচেও হতে পারে। আমি ধরে নাও উপরে নিলাম এই সরলরেখাটা, এই সরলরেখাটা বলছে এই সরলরেখাটার সমীকরণ কত হবে। তাহলে দেখো তো, যদি উপরে হয় তাহলে এই সরলরেখাটা, এই যে সরলরেখাটা এক্স অক্ষের সাথে সমান্তরাল হওয়ার দরুন একটা দূরত্ব মেনটেন করছে, দূরত্ব সেম মেনটেন করার দরুন সরলরেখাটার সমীকরণ কি গেছে, সমান্তরাল গেছে। সেম ডিস্টেন্স যদি মেনটেন না করতো তাহলে কি সরলরেখাটা সমান্তরাল হতো, হতো না। সরলরেখাটা সেম ডিস্টেন্স মেনটেন করছে জন্যই এক্স অক্ষের এটা কি হয়ে গেছে, সমান্তরাল সরলরেখা হয়ে গেছে। তো ধরে নাও এই যে সেম ডিস্টেন্সটা বি দূরত্বে, বি একক দূরত্বে অঙ্কিত সরলরেখাটা কত হবে। তার মানে আমি ধরলাম এক্স অক্ষ থেকে বি একক দূরে, এক্স অক্ষ থেকে বি একক দূরে এই যে সরলরেখাটা কি হয়ে গেছে, এক্স অক্ষের সমান্তরাল। এটা লিখে দিলাম যে এক্স অক্ষের সমান্তরাল আর এক্স অক্ষ থেকে বি একক দূরে অবস্থিত অঙ্কিত সরলরেখার সমীকরণ হয় y = b। ছোটবেলায় তোমরা এটা করছো যে দেখো এটা হলো ধরে নাও এক্স অক্ষ, আমি যদি বলি যে y = 2 সরলরেখাটা আঁকো, তখন কিন্তু এই যে এই সরলরেখাটা y = 2, তার মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হলো 2। এইটাই বলছে যে এক্স অক্ষের সেটা সমান্তরাল, আবার এক্স অক্ষ থেকে কত একক দূরে, বি একক দূরে অবস্থিত এই সরলরেখাটার সমীকরণ কি হয়ে যাবে, y = 2, বা এখানে 2 এর বদলে এখানে কি হয়ে যাবে, b হয়ে যাবে। এটাই এখানে বলছি, বোঝা গেল। তাহলে যত দূরে থাকবে সেটাই কিন্তু অঙ্কিত সরলরেখার সমীকরণ, মানে y = b। y এর ভ্যালুটা কত। তাহলে আগেরটা ঠিক উল্টাটা, বলছে y অক্ষের সমীকরণটা কত হয় আর y অক্ষ তার সমান্তরাল সরলরেখার সমীকরণটা কত হয়। তাহলে অ্যাক্সিসটা আগে আঁকি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে y অক্ষ এটা হলো 0, এটা হলো x। আচ্ছা, এটা ও 0 না, ও এটা x ড্যাশ, এটা হলো y ড্যাশ। তো দেখো y অক্ষের সমীকরণের ক্ষেত্রে, মানে এই অক্ষটার ক্ষেত্রে দেখো তো কোটির ম্যানটা যেমন এইটাতে ছিল হচ্ছে কত, সবসময় শূন্য যখন এক্স অক্ষে বসাচ্ছিলাম। এবার ওয়াই অক্ষে যদি আমি বসাই কোনো পয়েন্ট, সেক্ষেত্রে কি হয়, ভুজের মানটা সবসময় সমান হয়। মানে আমি এই ছবিটার ক্ষেত্রে আমি যদি বলি 0,2 এইভাবে বসাবো, 0,3 এইভাবে বসাবো, 0,4 এইভাবে বসাবো, 0,5, তাহলে দেখো সেক্ষেত্রে এখানে সবসময় এই যে ভুজের মানটা সবসময় কি, শূন্য। তাহলে ভুজের মানটা সবসময় শূন্য, এই সমীকরণ দ্বারা এক্স অক্ষের সমীকরণ বোঝাবে। তাহলে এখানে লিখে দিই যে ওয়াই অক্ষের উপরিস্থিত যে কোনো বিন্দুর, হ্যাঁ, ভুজের মানটা হচ্ছে শূন্য, অতএব ওয়াই অক্ষের যে সমীকরণ সেটা দাঁড়াবে এক্স = 0। এবার দেখো ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে ওয়াই অক্ষটা এখানে হলো, ওয়াই অক্ষের সমান্তরাল এই সরলরেখার সমীকরণটা কত হবে। তাহলে ওয়াই অক্ষটা দেখো তো, ওয়াই অক্ষ থেকে এই যে দূরত্বটা কি, সেম, এই দূরত্বটা হলো সেম। তাহলে ওয়াই অক্ষ সমান্তরাল আর ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই সরলরেখাটা গেছে। তাহলে বলছে এই সরলরেখাটার সমীকরণ কত হবে। তাহলে ধরে নেই যে ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষ থেকে এ একক দূরে অবস্থিত
এই সরলরেখাটা আছে, মানে এই যে ডিস্টেন্সটা হলো সেম, এই ডিস্টেন্সটা হলো সেম, তাহলে বলছে যে ওয়াই অক্ষের, এইভাবে লিখে দিই, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষ থেকে এ একক দূরত্বে, এ একক দূরত্বে বা দূরে, দূরত্বে লিখে দিই, অবস্থিত, অবস্থিত সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ কি হয়ে যাবে, এক্স ইজ ইকুয়াল টু এ, এক্স ইজ ইকুয়াল টু এ হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি কাউকে বলি যে এক্স ইজ ইকুয়াল টু 2 সরলরেখার সমীকরণটা আঁকো, তখন তোমরা কিভাবে আঁকবে? তখন দেখবে এটা এক্স, এটা হলো ওয়াই, তাহলে এটা বলছে এক্স ইজ ইকুয়াল টু 2 মানে এত দূর যাবে পয়েন্টটা, এক্স ইজ ইকুয়াল টু 2, তাহলে ওয়াই ভ্যালুটা যেহেতু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 সরলরেখার সমীকরণ যাবে এই যে এটা, তার মানে ওয়াই অক্ষ থেকে এটা কি সমান দূরত্ব বজায় রাখছে, আর এটা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 দ্বারা কি বোঝাবে, ওয়াই অক্ষের সমান্তরাল আর ওয়াই অক্ষ থেকে 2 একক দূরত্বে এই সরলরেখাটা অবস্থিত, সেই জন্য কিন্তু এক্স ইজ ইকুয়াল টু এ, যত দূরত্বে থাকবে তত দূরের সমীকরণটাই বোঝাবে, ঠিক আছে। এবার এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে কোনো সরলরেখার প্রবণতা ছেদিতাংশ আকার বলতে আমরা কি বুঝবো, কোনো সরলরেখার প্রবণতা ছেদিতাংশ আকার ভালো করে বুঝবে, এটা একটু বুঝায় বুঝায় তোমাদের করি। ধরে নাও এখানে একটা অ্যাক্সিস নিলাম এক্স, আর এটা হলো ওয়াই। এবার ধরে নাও এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা ওয়াই অক্ষকে দেখো সি একক দূরে একটা বিন্দুতে কাট করে, ধরে নাও এটা বিন্দু দিলাম হচ্ছে কত দিই, এই যে দূরত্বটা মেনটেন করছে সি, তাহলে আমি এই পয়েন্টটা আমি একটা স্থানাঙ্ক দিই, সেটা হলো এ বিন্দু দিই, তার স্থানাঙ্ক কত হবে 0,c। এবার এই সরলরেখাটা, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে একটা কোণ তৈরি করছে আলফা। আমি কিন্তু কোনো সরলরেখার কি নির্ণয় করতে চাচ্ছি বলতো, প্রবণতা ছেদিতাংশ আকার, মানে কোথাও ছেদ করছে, এবার তার প্রবণতা যদি থাকে তাহলে কোনো একটা সরলরেখার সমীকরণ কি হবে, তাহলে এই সরলরেখাটার সমীকরণটা কত হবে। তো আমরা একটা কোনো সরলরেখার সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে ওই সরলরেখার উপস্থিত একটা বিন্দু ধরে নেই পি, সেই বিন্দু স্থানাঙ্ক ধরে নেই হচ্ছে এক্স কমা ওয়াই। তো দেখো এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে আমরা এখানে কি জিনিস ধরছি, যে এম হলো সরলরেখার প্রবণতা, প্রবণতাটা এখানে কত হবে, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণ তৈরি করছে তার ট্যানের মানটা, তাহলে এটা হয়ে গেল ট্যান আলফা। এবার আর এখানে কি ধরছে, ওয়াই অক্ষের ছেদিতাংশ, আমার কি কি লাগে, একটা সরলরেখার লাগবে প্রবণতা আর লাগবে ছেদিতাংশ, তাহলে ওয়াই অক্ষের যে ছেদিতাংশ মানে কত একক দূরে ছেদ করছে, দেখো ওয়াই অক্ষের ছেদিতাংশ কত সি, এবং ছেদ বিন্দুর স্থানাঙ্ক হলো এ, যার স্থানাঙ্ক হলো এ কমা সি, তাহলে ওয়াই অক্ষের ছেদিতাংশ সি, মানে ওয়াই অক্ষে মূল বিন্দু থেকে কত একক দূরত্বে ছেদ করছে, ছেদিতাংশ হলো সি, সি। এবার দেখো তো এখানে একটা সরলরেখা পেলাম, তো এটা কি সরলরেখা, পি এ সরলরেখা, এই যে একটা সরলরেখা এখানে কি পি এ সরলরেখা, তাহলে এই যে সরলরেখার বা এখানে একটা নাম দেই, সরলরেখার প্রবণতাটা যদি আমি বের করতে চাই তাহলে কি হয়, অ্যাকচুয়ালি সরলরেখার প্রবণতা, সরলরেখার প্রবণতা আমাদের ফর্মুলা কি ছিল, যে কোনো সরলরেখা যদি দুই বিন্দু দিয়ে যায় তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল কোটিদ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তাহলে এইটার সরলরেখা দেখো দুইটা বিন্দু, একটা বিন্দু হলো এ আর একটা বিন্দু হলো কি পি, তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হলো 0,c আর পি বিন্দু স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই, তাহলে এটা হলো ভুজ, এটা কোটি, এটা ভুজ, এটা কোটি, তাহলে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তার মানে ওয়াই মাইনাস সি বাই হচ্ছে কি 0 আর এক্স মাইনাস 0, এটা হলো সরলরেখার প্রবণতা, আর সরলরেখার প্রবণতা আমরা কত ধরছি এম, তাহলে ওয়াই মাইনাস সি বাই এক্স, তাহলে এবার ওয়াই ইজ ইকুয়াল টুটা বের করবো, তাহলে ওয়াই মাইনাস সি ইজ ইকুয়াল টু এম এক্স, তাহলে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু কি পাচ্ছি এম এক্স প্লাস সি। তাহলে কোনো একটা সরলরেখার প্রবণতা ছেদিতাংশ আকার কি হয়, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে এমটা হলো প্রবণতা আর সিটা হলো তোমার ছেদিতাংশ, ওয়াই অক্ষে কত একক দূরে ছেদ করছে সেইটা বলছে ছেদিতাংশ, বোঝা গেল। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি বলতে
প্রবণতা ছেদিতাংশ আকারের কোনো একটা সরলরেখার সমীকরণ বোঝায়। তাহলে ওয়াই অক্ষের ছেদিতাংশ, এটা হলো প্রবণতা, একটু আগে এটা বললাম, আর এটা হলো ছেদিতাংশ। ইহা নির্ণয় সরলরেখার সমীকরণ, ইহা নির্ণয়, মনে রাখবে এই বক্সের জিনিসটা, যে সরলরেখার ছেদিতাংশ প্রবণতা আকারটা কত হয়। ইহা নির্ণয় সরলরেখার সমীকরণ। আশা করি বুঝতে পারছো যে কোনো সরলরেখার প্রবণতা ছেদিতাংশ আকারটা কত হয়। এবার একটা নোট, এই সি এর ভ্যালুটা যদি 0 হয়ে যায়, তার মানে ছেদিতাংশটা যদি 0 হয়ে যায়, মানে ছেদিতাংশ বলতে এখানে সিটা, ওয়াই অক্ষের ছেদিতাংশটা সি, তার সরলরেখাটা কত হবে বলো তো? মূল বিন্দু দিয়ে যাবে, সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যাবে। এবার দেখো বলছে বিন্দু প্রবণতা আকার, মানে কোনো সরলরেখার যদি বিন্দু একটা দেওয়া থাকে আর প্রবণতা যদি দেওয়া থাকে, তাহলে সরলরেখার সমীকরণটা কি হবে। তাহলে একটা ছবি আঁকি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এটা হলো এক্স, এটা হলো ওয়াই, ভালো করে বুঝবে। যেগুলো একটু ডিটেলসে বলা দরকার সেগুলো কিন্তু বলছি। এটা হলো এক্স ড্যাশ, এটা হলো ওয়াই ড্যাশ, এটা হলো মূল বিন্দু। তো বলছে ধরে নাও এই সরলরেখাটা, এই সরলরেখাটা একটা বিন্দু দিয়ে গেছে, সেই বিন্দুটা হলো এ, যা স্থানাঙ্ক ধরে নাও x1 y1, আর এখানে একটা কোণ তৈরি করার দরুন সেখানে এর প্রবণতা পাবো। এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে একটা কোণ তৈরি করছে, তাহলে কোণের যে মানটা, তার মানে ট্যান আলফাটা হলো কি? প্রবণতা। সেই প্রবণতাকে আমরা কিন্তু এন দ্বারা ডিনোট করি। তার মানে এই সরলরেখাটার প্রবণতাও আছে, একটা বিন্দু দিয়েও আছে। তাহলে এই যে সরলরেখাটার সমীকরণটা কত হবে সেটা তোমার নির্ণয় করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা বোঝা গেছে? এখানে আমি কি হেডিং দিলাম আর কি বের করব। একটা সরলরেখার বিন্দু দেওয়া আছে এবং সেই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণের নত থাকার দরুন তার প্রবণতাও পাবো। তাহলে এই যে সরলরেখাটার সমীকরণটা কত হবে। তাহলে আমরা এখানে কি ধরে নিব? ধরে নেই বিন্দুটা আমরা যেহেতু প্রদত্ত থাকবে, এখানে ধরে নিলাম যে প্রদত্ত যে বিন্দু, সেই বিন্দুটা হলো x1 y1 এবং প্রবণতা একটা দেওয়া যেহেতু থাকবে, সেই প্রবণতাটাও আমাদের ধরে নেব m। আমরা প্রবণতাকে m দ্বারা ডিনোট করি, আর একটু আগে বললাম mটা কিভাবে আমাদের থাকবে। তাহলে এই যে এখানে একটা সরলরেখা দেখতে পাচ্ছ, সরলরেখার সমীকরণটা কিভাবে নির্ণয় করব। তাহলে সরলরেখার সমীকরণ, তো সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য ওই সরলরেখার উপরিস্থিত একটা বিন্দু ধরে নিতে হবে পি, একটু আগেও ধরলাম, এবং সেই যে বিন্দুটা, সেই বিন্দুটা আমাদের এক্স কমা ওয়াই ধরতে হবে, এক্স কমা ওয়াই ধরতে হবে। তাহলে বলছে সরলরেখার সমীকরণটা কি হবে। দেখো তো সরলরেখাটা দুইটা বিন্দু দিয়ে গেছে না, একটা বিন্দু যদি আমি এক্স কমা ওয়াই ধরি, আর অলরেডি একটা বিন্দু তোমার দেওয়া আছে x1 y1, তাহলে সরলরেখাটার এটা কি লিখছি, এটা ভুল লিখলাম, সরলরেখার সমীকরণ না, সরলরেখার প্রবণতা, সরলরেখার প্রবণতাটা আমি বের করতে চাচ্ছি, সরলরেখার প্রবণতা। তাহলে সরলরেখার প্রবণতাটা বের করার জন্য আমার দুইটা বিন্দু আছে, তো আমাদের ফর্মুলা কি? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে এই যে অন্তর বলতে y মাইনাস y1 বাই হচ্ছে x মাইনাস x1, আর একটু আগে বললাম প্রবণতাটা আমাদের দেওয়া আছে m, তাহলে y মাইনাস y1 বাই x মাইনাস x1। তাহলে এখান থেকে একটা সমীকরণ কিন্তু পাবো y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m x মাইনাস x1। তাহলে এইটাই কিন্তু বলছে কোনো সরলরেখার একটা বিন্দু দিয়ে গেছে x1 y1 আর প্রবণতা যদি m হয়, তাহলে সেই সরলরেখার সমীকরণটা কিন্তু এই যে বক্স করে দিলাম, ইহা নির্ণয় বিন্দু প্রবণতা আকারে সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ একটা কোশ্চেন করে কিভাবে থাকে এগুলো অঙ্ক, হ্যাঁ, তাহলে একটু ক্লিয়ার হয় ব্যাপারটা। একটা কোশ্চেন দেই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো দেখো একটা কোশ্চেন বলছে -4 3 বিন্দুগামী এবং প্রবণতা হাফ যদি হয়, তাহলে সরলরেখার সমীকরণ কত হয়। তো দেখো এটা বিন্দু দেওয়া আছে আর প্রবণতা দেওয়া আছে, তো বিন্দু প্রবণতা আকারে সরলরেখার সমীকরণ হয় এই যে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এখানে দেখো বিন্দুটা কি কি আছে, বিন্দুটা মানে এখানে হচ্ছে এই বিন্দুটা হচ্ছে যে -4 হচ্ছে 3, এইটাই তো হলো x1 y1, আর এখানে যে হাফ আছে প্রবণতা, সেটাই তো হচ্ছে m, তাই না। তাহলে নির্ণয় সরলরেখার যে সমীকরণ এইভাবে লিখতে হবে যে নির্ণয় সরলরেখার সমীকরণ কি হবে, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু হচ্ছে m ইন্টু এক্স মাইনাস x1।
তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে এখানে কত, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে এখানে 3, আর এম বলতে এখানে হাফ এক্স মাইনাস এক্স ওয়ান বলতে -4, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। একটু ক্যালকুলেশন এখানে করি, 2 দিয়ে গুণ করে দিই, 2y মাইনাস 6 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই, সরি 4। এবার একটু সাজাই এটা, এক্স প্লাস 4টাকে এইদিকে লিখি, আর এখানে হলো 2y মাইনাস 6, সবগুলোকে এইদিকে নিয়ে আসি, এক্স প্লাস 4 মাইনাস 2y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে পাচ্ছি এক্স মাইনাস 2y প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এইটাই কিন্তু বলছে সরলরেখার প্রবণতা, হ্যাঁ, এবং বিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের জানতে হবে একটা সরলরেখা যদি দুইটা বিন্দু থাকে তাহলে সেই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কত হবে। মনে রাখবে দুইটা বিন্দুগামী মানে ধরে নাও x1 y1 একটা বিন্দু, সেটা হলো এ, আর একটা বিন্দু হলো বি, সেটা হলো হচ্ছে x2 y2। তাহলে এই x2 y2 বা এ ও বি বিন্দুগামী মানে দুইটা বিন্দু, এখানে বলছে দুই বিন্দু আকার, দুইটা বিন্দু দেওয়া থাকবে, সেই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বলছে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু কোটিদ্বয়ের অন্তর মানে y2 মাইনাস y1 বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর মানে x2 মাইনাস x1। এই যে এই আকারটা মনে রাখবে, ঠিক আছে। একটা কোশ্চেন করে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো দেখো একটা কোশ্চেন হলো -1 1 আর হচ্ছে 2 -4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে বুঝতে পারছো কোন ধরনের সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, যে সরলরেখার দুইটা বিন্দু দিয়ে গেছে, এটা x1 এটা y1 এটা x2 এটা y2। তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণটা একবারে যদি আমি এখানে লিখি তাহলে কি হবে, নির্ণয় সরলরেখার সমীকরণ একবারে ধরে নাও আমি লিখবো, তাহলে y মাইনাস y1 বলতে কত, এখানে 1 বাই x মাইনাস x1 বলতে -1, তাহলে এটা +1 হয়ে যাবে। কোটিদ্বয়ের অন্তর মানে -4 মাইনাস y হয়ে যাবে, তখন সরি -1 হয়ে যাবে, আর x2 বলতে 2, x2 থেকে x1 +1 হয়ে যাবে এটা। তাহলে এখানে কি পাচ্ছি y মাইনাস 1, এটা ক্যালকুলেশন করব একটু, এইভাবে রেখে দিব না, x প্লাস 1 আর এটা হচ্ছে -5 আর এটা হচ্ছে 3। তাহলে একটু ক্যালকুলেশন করি, 3y মাইনাস 3 ইজ ইকুয়াল টু -5x মাইনাস 5, সবগুলোকে এইদিকে নিয়ে আসি, তাহলে 5x প্লাস 5 প্লাস 3y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তার মানে সমীকরণটা পাচ্ছি 5x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এইটাই কিন্তু দুই বিন্দুগামী কোনো একটা সরলরেখার সমীকরণ, ঠিক আছে। এবার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো এই যে সরলরেখার ছেদিতাংশ আকার। সরলরেখার ছেদিতাংশ আকার বলতে আমরা কি বুঝবো, সরলরেখার ছেদিতাংশ আকার মানে হচ্ছে ছবি আঁকি, তাহলে কোন সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে বলছে সেটা আমাদের জানা হবে। তাহলে এটা ধরে নাও y অক্ষ, এটা x অক্ষ, তাহলে বলছে এই যে সরলরেখাটার সমীকরণ বের করতে বলছে, ছেদিতাংশ মানে ছেদের একটা অংশ, তার মানে x অক্ষকে আর y অক্ষকে ছেদ করে এবং ছেদের একটা অংশ পাবো, সেই অংশের সরলরেখার সমীকরণ বের করতে বলছে। ধরে নাও এইটা হলো একটা সরলরেখা, তাহলে দেখো x অক্ষে একটা বিন্দুতে ছেদ করছে, y অক্ষে একটা বিন্দুতে ছেদ করছে, তাহলে এই যে ছেদ করার পর এখানে একটা সরলরেখা, এটুকু সরলরেখা তৈরি করছে, তাহলে এই সরলরেখার সমীকরণটা তোমার বের করতে বলছে। তাহলে এটা হলো মূল বিন্দু, তাহলে যেহেতু এক্স অক্ষে এই সরলরেখাটা ছেদ করছে, তার মানে এটা একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করছে, তাহলে এই দূরত্বটা ধরে নিলাম এ, আর এই যে দূরত্বটা মেনটেন করছে সেই দূরত্বটা ধরে নিলাম হচ্ছে বি। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক আমি যদি লিখতে চাই তাহলে এই বিন্দু স্থানাঙ্কটা হলো a, 0, আর বি বিন্দু স্থানাঙ্ক যদি আমি লিখতে চাই তাহলে বি বিন্দু স্থানাঙ্ক হবে 0, b। এবার ভালো করে বোঝো, সরলরেখার ছেদিতাংশ মানে হচ্ছে এই যে সরলরেখার ছেদিতাংশ মানে এটুকু অংশের তোমার সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এই অংশটা যদি আমার নির্ণয় করতে বলে তাহলে সরলরেখাটা কত বিন্দুগামী, দেখো এ আর বি বিন্দুগামী, তাহলে এ আর বি বিন্দুগামী হওয়ার দরুন সরলরেখাটা আমি বলতে পারি যে সরলরেখাটা দুইটা বিন্দু দিয়ে পাস করছে, তার মানে
একবারে ডাইরেক্ট লিখি এখানে যে এ একটা বিন্দু যার স্থানাঙ্ক হলো 0, আর বি বিন্দুটার স্থানাঙ্ক হলো 0, বি। যেহেতু সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে বলছে, সেই সরলরেখাটা দেখতে পাচ্ছি যে দুইটা বিন্দু দিয়ে গেছে, সেই জন্য আমি কি লিখতে পারি যে এ ও বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ কি হবে বলতো? y মাইনাস y1, এই যে এটা x1 এটা y1। একটু আগে শিখলাম যে দুই বিন্দুগামী সরলরেখার কোনো সমীকরণ কি হয়, y মাইনাস y1 বলতে 0 বাই x মাইনাস x1 বলতে a ইজুকাল টু কোটি দ্বয়ের অন্তর মানে b মাইনাস 0 বাই হচ্ছে 0 মাইনাস a। এটা হলো তার সমীকরণ। এখনো কিন্তু আমরা আকারটায় নিয়ে আসিনি, তাহলে একটা প্রপার আকারে নিয়ে আসবো, যে আকারটা দেখে আমি বুঝবো যে সরলরেখাটার এটা হলো ছেদিতাংশ আকার। তাহলে এখানে কি কাজ করবো, y মাইনাস 0 থেকে 0 বাদ দিলে y থাকবে x মাইনাস a ইজ ইকুয়াল টু হচ্ছে b বাই মাইনাস a। একটা কাজ করি, কোণাকোণি গুণ করি, বা একটা কাজ করি এইভাবে, দেখো তো এটাকে লিখতে পারি y বাই b ইজ ইকুয়াল টু x মাইনাস a বাই মাইনাস a লিখতে পারি। তো এখানে না একটা সেপারেট করি, মাইনাস এক্স বাই এ পরেরটা কী হবে, প্লাস হবে না? তাহলে এখানে দেখো আকারটা কীরকম রাখছি, এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। এই যে প্রপার আকারটা রাখবে, যে আকারটা দেখে আমি বুঝতে পারি যে এটা হলো একটা সরলরেখার ছেদিতাংশ আকার। কেন? দেখো এক্স এর নিচে এ মানে বোঝাবে মূলবিন্দু থেকে এক্স অক্ষে কত দূরে ছেদ করছে, ঠিক আছে। আর ওয়াই নিচে বি মানে বোঝাবে যে মূলবিন্দু থেকে কত একক দূরত্বে ওয়াই অক্ষকে ছেদ করছে। তার মানে এই যে বক্স আকারে একটা সরলরেখার সমীকরণ পেলাম, ইহা বলছে সরলরেখার ছেদিতাংশ আকার। এবার আমি যদি বলি যে সরলরেখার ছেদিতাংশ আকার বলতে কি বোঝে, তাহলে যেহেতু 2D x বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এই যে প্রপার আকারটা তোমার কিন্তু সরলরেখার ছেদিতাংশ আকার। বোঝা গেল? সরলরেখার ছেদিতাংশ আকার। এই সরলরেখার ছেদিতাংশ আকার থেকে কিছু জিনিস এখানে আমাদের জানতে হবে, যেমন এক্স অক্ষের ছেদিতাংশ মানে মূলবিন্দু থেকে এক্স অক্ষে কত দূরে ছেদ করছে ছেদিতাংশ, সেটা হলো এ। এবং আমি যদি বলি যে ছেদবিন্দু স্থানাঙ্ক কত, যেখানে ছেদ করছে সেই ছেদবিন্দু স্থানাঙ্ক এখানে কত ধরছি, এ বিন্দুটা আমি এ ধরছি, সেই বিন্দু স্থানাঙ্ক কত, a,0। এবার ওয়াই অক্ষের ছেদিতাংশ সেটা হলো বি, এবং ছেদবিন্দু স্থানাঙ্ক বি বিন্দুটা 0,b। এটুকু কিন্তু তোমার জানতে হবে, ঠিক আছে। সরলরেখার ছেদিতাংশ বলতে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এটা কিন্তু প্রপার আকার জানতে হবে। এবার আমাদের জানতে হবে সরলরেখার অভিলম্ব আকার। ছেদিতাংশ আকারটা শিখলাম, এবার অভিলম্ব আকারটা দেখো একটু জাস্ট চেঞ্জ আছে ছেদিতাংশ আর হচ্ছে অভিলম্ব আকারের মধ্যে। এটা হলো ওয়াই, এটা হলো এক্স। ছোট করে তোমাদের বলি, এটা হলো ওয়াই ড্যাশ। বলছে এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে ছেদ করছে এই সরলরেখাটা, এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে এই যে সরলরেখাটা ছেদ করছে, এবং বলছে মূলবিন্দু থেকে একটা দূরত্ব মেনটেন করছে, এবং সেই দূরত্বটা লম্ব দূরত্ব। তার মানে এই সরলরেখার সাথে এই যে সরলরেখাটা দূরত্বটা লম্ব দূরত্ব। তার মানে এই যে কোণটা কত তৈরি করছে বলতো, 90 ডিগ্রি। এখানে কোণটা কত হবে, 90 ডিগ্রি। আর এই সরলরেখাটা যদি আলফা কোণ তৈরি করে তাহলে বলছে অভিলম্ব আকারের। আমি কিন্তু ডিটেলস এটা করালাম না, জাস্ট মনে রাখবে কোনো সরলরেখার অভিলম্ব আকারে সরলরেখার সমীকরণ x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে p। এইটা মনে রাখবে, x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে p, যেখানে p ইজ ইকুয়াল টু মূলবিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব। মূলবিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে এই সরলরেখার সমীকরণটা হয়ে যাবে কিন্তু x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু p।
বোঝা গেল কি করে হলো সেটা দেখালাম না, যা মনে রাখবে যে সরলরেখার অবিলম্ব আকার হয় এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি, আর সরলরেখার ছেদিতাংশ আকার হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই আসে এবং ভিভিআই দিলাম। কি বলছে দেখো, যেহেতু আমি একটা ছেদিতাংশ আকার আর অভিলম্ব আকার শেখালাম, তার বেস করে একটা অঙ্ক করি যে কোনো সরলরেখা এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের উপর ছিন্নাংশ যথাক্রমে এ এবং বি। তার মানে বলছে ছবি যদি আমি আঁকি যে কোনো সরলরেখা বলছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কি যথাক্রমে এ আর বি একক দূরত্বে ছেদ করে। তার মানে এখানে যদি আমি বি বিন্দুটা দিই তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হলো 0, বি, আর এখানে যদি আমি এ বিন্দু দিই তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে a, 0। তাহলে কি বলছে কোনো সরলরেখা, তাহলে প্রদত্ত যে এই যে কোশ্চেনটা বলা আছে যে কোনো সরলরেখা এক্স অক্ষের আর ওয়াই অক্ষের উপর ছিন্নাংশ যথাক্রমে এ এবং বি, সেক্ষেত্রে কি আমি লিখতে পারি যে এটা অ্যাকচুয়ালি সরলরেখার ছেদিতাংশ আকার বলছে। তার মানে প্রশ্ন মতে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 এই সরলরেখাটা তোমার দেওয়া আছে। এবার বলছে প্রশ্ন মতে সরলরেখার ছেদিতাংশ আকার সরলরেখাটা দেওয়া আছে। প্রশ্ন মতো বলছে মূলবিন্দু থেকে রেখাটির উপর একটা অঙ্কিত লম্ব, সেটা হলো পি। তাহলে মূলবিন্দু থেকে এই যে সরলরেখাটা, এই যে দূরত্বটা, সেই দূরত্বটা হলো পি। তার মানে এই কোণটা হবে 90 ডিগ্রি, এইটা কোনো কিন্তু 90 ডিগ্রি আমরা ধরে নিলাম। এটা বলছে যে লম্বের দৈর্ঘ্য হলো পি, তা দেখাইতে বলছে এই যে 1/p², এই যে লম্ব দূরত্বের অনন্যকের বর্গ ইজ ইকুয়াল টু এই ছেদিতাংশ যে আকারটা আছে 1/a² প্লাস 1/b², এটা তোমাকে দেখাতে বলছে। তো আমরা যেহেতু একটু আগে শিখলাম যে কোনো সরলরেখা যদি এইভাবে এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে ছেদ করে আর মূলবিন্দু থেকে লম্ব দূরত্বটা পি হয়, তাহলে ধরে নেই এক্স অক্ষের সঙ্গে সে আলফা কোণে নত। তাহলে ধরে নেই এখানে, তার মানে এখানে সরলরেখার অভিলম্ব আকারটা কি হবে বলো তো, যদি আলফা এখানে ধরে নিই, সরলরেখার অভিলম্ব আকার কি হবে, একটু আগে শিখলাম যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে পি। এটা হলো 1 নং, আর এটা এখনো দেব না, এটা 2 নং। এই 2 নংকে আমরা 1 নং এ কনভার্ট করব। ঠিক আছে, এবার পি আর এর মধ্যে একটা রিলেশন আনতে হবে। তাহলে প্রশ্ন মতে এটা দেওয়া আছে, আর এই যে সরলরেখার অভিলম্ব আকারটাকে ছেদিতাংশ আকারে কনভার্ট করব। আচ্ছা, প্রত্যেক টার্মকে আমি যদি পি দিয়ে ভাগ করি তাহলে দেখো তো এটা কি দাঁড়াবে, ওয়াই সাইন আলফা বাই হচ্ছে পি ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে কজ আলফা দিয়ে আবার এখানে ভাগ করি, তার মানে এখানে কি লিখতে পারি পি বাই কজ আলফা প্লাস ওয়াই বাই পি সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা হলো 2। 1 আর 2 এর মধ্যে আমরা তুলনা করব, 1 আর 2 নং তুলনা করে কি পাবো দেখো, a ইজ ইকুয়াল টু লিখতে পারি, এখানে দেখো এক্স এর জায়গায় কত আছে পি কজ আলফা, তাহলে a ইজ ইকুয়াল টু লিখতে পারি পি কজ আলফা। তো সেখান থেকে আমি কজ আলফা লিখতে পারি হচ্ছে পি বাই এ। আবার বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এই যে দেখো ওয়াই এর নিচে বি এসে, তাহলে বির জায়গায় আমি কি লিখতে পারি, বি এর জায়গায় লিখতে পারি পি বাই সাইন আলফা। সেক্ষেত্রে আমি সাইন আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি পি বাই বি। এবার আমাদের একটা সম্পর্ক নিয়ে আসতে হবে, 1/p² ইজ ইকুয়াল টু 1/a² প্লাস 1/b²। তাহলে একটা সূত্র আমরা জানি, যে আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে সাইন স্কোয়ার আলফা মানে কি p² প্লাস p²/a² ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, এখানে যদি আমি p² কমন নেই তাহলে পাচ্ছি হচ্ছে 1/a²টা আগে লিখলাম, 1/b²টা পরে লিখলাম ইজ ইকুয়াল টু 1। এই লাইনটার পরের লাইন আমি লিখতে পারি 1/a² প্লাস 1/b² ইজ ইকুয়াল টু 1/p²। তাই এটা প্রুফ। বোঝা গেল, সরলরেখার অভিলম্ব আকারটিকে আমি ছেদিতাংশ আকারে নিয়ে এসে তাকে আমরা তুলনা করে এই রিলেশনটা পেলাম। এখানে একটা নোট, আগের চ্যাপ্টারও আমরা শিখছিলাম, তবু আমি এখানে একটু বলি যেহেতু এখানে লাগবে একটু। 1 নাম্বার কি বলছে, পি বিন্দুটা আর কিউ বিন্দুর যখন স্থানাঙ্ক দেওয়া আছে, আগে কিন্তু আমি এ আর বি দিছিলাম। হ্যাঁ,
তো পি বিন্দু স্থানাঙ্ক x1 y1 আর কিউ বিন্দু স্থানাঙ্ক x2 y2। বলছে আর বিন্দু এই পি কিউকে m:n অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে তাহলে বলছে আর বিন্দু স্থানাঙ্ক হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস 1 কোমা my2 প্লাস n y1 বাই হচ্ছে m প্লাস n। এটা আগের চ্যাপ্টারও ছিল, তাহলে এটা বলা হয়ে গেছে। দেখো দ্বিতীয়টা বলছে যে বহির্বিভক্ত যদি করে, অন্তর্বিভক্ত না করে যদি বহির্বিভক্ত করে তাহলে কিন্তু এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর যদি আর পি কিউ এর মধ্যবিন্দু হয়ে যায় তাহলে আর বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে x2 প্লাস x1 বাই 2 y2 প্লাস y1 বাই 2। এটা আগের চ্যাপ্টারের ছিল। এবার বলছে তিনটি বিন্দু x1 y1 x2 y2 আর x3 y3 সমরেখ হবে অর্থাৎ একই সরলরেখায় থাকবে যদি, আগের চ্যাপ্টারেও বলছিলাম এটা x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু 0। এই তিনটা বিন্দুর কন্ডিশনটা যদি হোল্ড করে তাহলে তিনটে বিন্দু কি একই রেখায় থাকবে বা সমরেখ হবে। এটা কিন্তু আগের চ্যাপ্টারেও বলছিলাম। এবার দেখো যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো সরলরেখার সাধারণ আকার। এই যে বিভিন্ন ধরনের আকার আমরা শিখলাম, বিন্দু প্রবণতা আকার, সরলরেখার ছেদিতাংশ আকার, সরলরেখার অভিলম্ব আকার, বিভিন্ন আকার যে শিখলাম, বলছে সমস্ত আকারের একটা সাধারণ সরলরেখার যে একটা সাধারণ আকার থাকা দরকার। তো বলছে সরলরেখার সে সাধারণ আকারটা কি হবে, মনে রাখবে সরলরেখার সাধারণ আকারটি হয়, সরলরেখার সাধারণ আকার বিন্দু প্রবণতায় থাক আর ছেদিতাংশ আকারই থাক, তার আকারটা একটা ধারণ করবে, সেটা হলো ax প্লাস by প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এইটা মনে রাখবে, ax প্লাস by প্লাস সি ইজ ইকুয়াল টু 0। যেমন আমি তোমাদের কতগুলো দেখাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন আমি এখানে তোমাদের বললাম দুই বিন্দু আকার কোনো সরলরেখার সমীকরণ কি হয়, এই যে বক্স করে দিলাম। তাহলে যখন আমি সরলরেখার সমীকরণটা বের করলাম না, এই যে উদাহরণটা, তখন দেখো 5x প্লাস 3y প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তার মানে দেখো 5x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 যে আমি সরলরেখার সমীকরণটা নির্ণয় লিখলাম, এটার আকারটা কি ax প্লাস by প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকার ধারণ করছে কিনা। এবার আমি যখন তোমাদের একটা প্রবণতা বিন্দু আকারে সরলরেখার সমীকরণ নির্ণয় করে শেখালাম, মানে বিন্দু প্রবণতা আকার, মানে বিন্দু দেওয়া থাকবে আর প্রবণতা দেওয়া থাকবে, তখন সরলরেখার সমীকরণটা এটা হয়। যখন আমি উদাহরণটা সলভ করা শেখালাম তখন নির্ণয় যে সরলরেখার যে আকারটা দেখো কি আসে, ax প্লাস by প্লাস সি আকারে আসে। তাহলে সরলরেখা কোন বিন্দু আকার থাক, বিন্দু প্রবণতা থাক, দুই বিন্দু থাক, হ্যাঁ, তাহলে তার যে সাধারণ আকার সেটা হচ্ছে ax প্লাস by প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে abc হলো কি ধ্রুবক, তাই না, যেখানে abc হলো ধ্রুবক। আশা করি বুঝতে পারছো যে সাধারণ আকার বলতে আমি কি বোঝাতে চাচ্ছি। এবার আমরা শিখব যে সরলরেখার সাধারণ আকারকে বিভিন্ন আকারে কি করে প্রকাশ করে। তো এক নম্বরে যে জিনিসটা আমাদের শেখা দরকার সেটা হলো প্রবণতা ছেদিতাংশ আকার, মানে সাধারণ আকারকে প্রবণতা ছেদিতাংশ আকারে কনভার্ট, মানে প্রবণতা ছেদিতাংশ আকারে কোনো সরলরেখার সমীকরণ কি হয়, y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এমটা ছিল প্রবণতা আর y অক্ষের ছেদিতাংশ হলো c। তো বলছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c আকারে নিয়ে যেতে গেলে কি করতে হবে। তাহলে এখানে প্রদত্ত সরলরেখাটাকে লিখে নিব, এই যে সাধারণ আকারকে, মানে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই আকারটাকে আমি y ইজ ইকুয়াল টু mx প্লাস c আকারে নিয়ে যাব। তাহলে y ইজ ইকুয়াল টু যেহেতু mx প্লাস c আকারে নিয়ে যেতে হবে, তাহলে এই দিকটায় মানে বাঁ দিকটায় y রাখবো আর y ইজ ইকুয়াল টু mx প্লাস c ফর্মে রাখবো। তার মানে এখানে by কে রাখবো আর এখানে এগুলোকে নিয়ে যাব সমান সমান ওইদিকে, তার মানে ax মাইনাস c হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আমাকে y এর সহগ সবসময় 1 বানাতে হবে, সেই জন্য y এর সহগ 1 বানাতে গেলে আমার b দিয়ে প্রত্যেকটা রাশিকে ভাগ করলে কি দাঁড়াবে দেখো, মাইনাস a বাই b, এটা হলো x, এখানে প্লাস দেখো মাইনাস c বাই b আমি লিখতে পারি। তাহলে এটা কিন্তু হলো এই যে আকারটা গেল ইহাই প্রবণতা আকার, ইহাই প্রবণতা ছেদিতাংশ আকার, প্রবণতা ছেদিতাংশ আকার। দেখো সরলরেখাটাকে, সরলরেখার সাধারণ আকারটাকে আমি কিন্তু প্রবণতা ছেদিতাংশ আকারে কনভার্ট করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছ এম কত, এম বলতে এখানে মাইনাস a বাই 2, সরি a বাই b, আর এখানে সি বলতে y অক্ষের ছেদিতাংশ, এইভাবে লিখি y অক্ষের ছেদিতাংশ।
মানে ওয়াই অক্ষকে কত একক দূরে ছেদ করছে, তাহলে কত হবে অ্যান্সার মাইনাস সি বাই বি। বোঝা গেল, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে নিয়ে গেলাম, এবং সেক্ষেত্রে এমটা হয়ে গেল মাইনাস এ বাই বি, আর ওয়াই অক্ষের ছেদিতাংশ, এটা তো সিটা কি ছিল, ওয়াই অক্ষের ছেদিতাংশ, ওয়াই অক্ষের ছেদিতাংশ, তাহলে সি বলতে এখানে মাইনাস সি বাই বি। এবার বলছে দেখো সরলরেখার সাধারণ আকারকে ছেদিতাংশ আকারে প্রকাশ। ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ কি হয়, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এই আকারটা। এইটা হলো এক্স অক্ষের ছেদিতাংশ, এক্স অক্ষের ছেদিতাংশ হলো এ, আর ওয়াই অক্ষের ছেদিতাংশ হবে বি। সেক্ষেত্রে আমাকে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এই যে সরলরেখার সাধারণ আকারকে এই আকারে কনভার্ট করতে হবে। তাহলে দেখতেই পাচ্ছ এ এক্স প্লাস বি ওয়াই, এইখানে আমি নিয়ে যাচ্ছি সিটাকে সমান সমান ওদিকে নিয়ে গেলে কি হবে মাইনাস সি। এইবার এই সাইডটায় দেখতে পাচ্ছ যে সরলরেখার ছেদিতাংশ আকারটা রাখতে হলে +1 রাখতেই হবে, তাহলে মাইনাস সি দিয়ে প্রত্যেকটা টার্মকে আমি ভাগ করে দিলাম, মাইনাস সি দিয়ে প্রত্যেকটা টার্মকে আমি ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পর এই সাইডটা দেখো 1 চলে আসলো। এবার দেখো এক্স বাই এ, এই জায়গাটায় প্লাসই রাখতে হবে, এ কি হয় হোক, তাহলে এক্স এর যে সহগ সবসময় 1 রাখতে হবে। তাহলে 1 রাখবো কখন, যখন এক্স এর সহগটা দিয়ে ভাগ করে দিব, তার মানে এ দিয়ে ভাগ করে দেবো উপর নিচ, তাহলে উপরে থাকবে এক্স, নিচে হচ্ছে সি বাই এ, এটা পড়ে থাকলো, প্লাস এইখানে বি দিয়ে ভাগ করে দিতে হবে উপর নিচ, তার মানে ওয়াই বাই মাইনাস সি বাই বি এইখানে পড়ে থাকবে ইজ ইকুয়াল টু 1। তাহলে এই আকারটা চলে আসলো, দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। তাহলে ইহা বলছে ছেদিতাংশ আকার, ছেদিতাংশ আকার। তো এখানে যদি আমি বলি যে এক্স অক্ষের ছেদিতাংশ কত, তাহলে এখানে এক্ষেত্রে বলা যায় এক্স অক্ষের যে ছেদিতাংশ, ছেদের যে অংশ ছেদিতাংশ, মানে এখানে এ না বলে কি বলবো মাইনাস সি বাই এ, আর ওয়াই অক্ষের যে ছেদিতাংশ মাইনাস সি বাই বি, এটাই অ্যান্সার। এবার হচ্ছে সরলরেখার সাধারণ আকারে অভিলম্ব আকারে প্রকাশ। তাহলে অভিলম্ব আকারটা কি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে পি। এই সাইন আলফা আর কজ আলফার ভ্যালু বের হয়, সেই ভ্যালুটা কত সেটা আমাদের জানতে হবে। তাহলে দেখো সাধারণ আকারটা কি, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। মনে রাখবে এটা হলো সাধারণ আকার। এই 1 নংকে যদি আমি এই অভিলম্ব আকারে কনভার্ট করতে চাই, তো সেটা দুইটা কেজের জন্য হবে। যখন মনে রাখবে যে সি এর ভ্যালু যদি নেগেটিভ হয়, মনে রাখবে সি এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে বলছে অভিলম্ব আকারটি হবে, মানে সাধারণ আকার থেকে অভিলম্ব আকার মাইনাস এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু অনেকটা করাতে হতো, আমি ডাইরেক্ট তোমাদের এখানে বলে দিচ্ছি। মাইনাস বি ওয়াই বাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হলো অভিলম্ব আকার যদি সি এর ভ্যালুটা নেগেটিভ হয়। সি এর ভ্যালুটা নেগেটিভ হলে ওইদিকে গেলে পজিটিভ হয়। আর আমরা এই যে কজ আলফার ভ্যালুটা যদি আমরা এটা করতাম অনেক বড় হতো, আমি করে দিচ্ছি না। এই কজ আলফার ভ্যালুটা না তখন কিন্তু এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতো, মানে এখানে কজ আলফা যেটা এখানে আসে সেই কজ আলফার ভ্যালুটা সি এর ভ্যালু নেগেটিভ হওয়ার দরুন মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতো। আর এই যে সাইন আলফার ভ্যালুটা বি বাই মানে মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতো যদি সি এর ভ্যালুটা নেগেটিভ হতো। আবার সি এর ভ্যালুটা যদি নেগেটিভ না হয়ে পজিটিভ হয়, সি এর ভ্যালুটা যদি পজিটিভ হয়, তাহলে বলছে অভিলম্ব যে আকারটা হবে এইটার উল্টাটা, এইটার উল্টা বলতে অভিলম্ব আকার বলছে এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর পি বলতে এই যে এইটা, তখন বুঝতে পারলে পি বলতে সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি ওয়াই বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এই যে অভিলম্ব আকারটাকে যদি আমি নেগেটিভ দিয়ে গুণ করি, তাহলে যে আকারটা হবে সেটা সি এর ভ্যালু 0 থেকে বড়র জন্য। জাস্ট এতটুকু মনে রেখো, তাহলেই হবে। আমি অতিরিক্ত পড়াচ্ছি না, কিছু জিনিস মনে রাখে করলে সুবিধা হয়। হ্যাঁ,
এবার দেখো বলছে দুটি প্রদত্ত সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয়। তাহলে দুটি প্রদত্ত সরলরেখার সাধারণ আকারটা কিরকম থাকবে? বলছে a1x প্লাস b1y প্লাস c1 0, এই একটা সরলরেখা তোমার দেওয়া আছে। আর একটা সরলরেখা হলো a2x প্লাস b2y প্লাস c2 0। দেখো তো 1 আর 2 সরলরেখা কত ভেরিয়েবল? দুইটা ভেরিয়েবল। চলরাশি কয়টা? দুইটা, x একটা y একটা। বলছে দুটি প্রদত্ত সরলরেখা ছেদ যদি করে, তার মানে ধরে নাও এটা হলো 1 নং সরলরেখা আর এটা হলো 2 নং সরলরেখা। তাহলে এই যে এখানে ছেদ করছে, সেই ছেদ যদি বিন্দুটা পি হয়, তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? 1 আর 2 সমাধান করব। 1 ও 2 সমাধান করে, সমাধান তোমরা যে কোনো নিয়মে করতে পারো, অপনয়ন, তুলনা, পরিবর্তন, বজ্রগুণন, যে কোনোভাবেই করো না কেন, বলছে 1 আর 2 সমাধান করে যদি ধরে নাও এক্স এর ভ্যালুটা কোনো কিছু একটা বের হবে, তো সমাধান মানে কি এক্স এর ভ্যালুটা আর ওয়াই ভ্যালুটা বের করা। তাহলে এক্স এর ভ্যালুটা ধরে নাও আলফা বের হলো। ঠিক আছে, ধরে নাও এক্স এর ভ্যালুটা আলফা আর ওয়াই ভ্যালুটা বের হলো বিটা, ধরে নিলাম। তাহলে বলছে যে এই যে ছেদবিন্দু পি এর স্থানাঙ্কটা হয়ে যাবে, ছেদবিন্দু পি এর স্থানাঙ্ক এক্স আর ওয়াই এর ভ্যালুটাই হয়ে যাবে, তার মানে আলফা কমা বিটা। বোঝা গেল? তার মানে এই যে বিন্দুটা আলফা আর কমা বিটা, আলফাটা কি করে বের হবে? এক্স এর ভ্যালুটা যেটা বের হবে সেটা আলফা, ওয়াই এর ভ্যালুটা যেটা বের হবে সেটাই বিটা। পরের হেডিংটা বলবে কি বলছে? দুটি প্রদত্ত সরলরেখা ছেদবিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ। তার মানে ধরে নাও a1x প্লাস b1y প্লাস c1 0, এটা একটা সরলরেখা। আর একটা সরলরেখা আছে a2x প্লাস b2y প্লাস c2, এটা একটা সরলরেখা। তো বলছে এই যে দুইটা সরলরেখা যে আছে 1 আর 2, তো এই দুইটা সরলরেখার সমাধান করার পর একটা ছেদবিন্দু পাবো। সেই ছেদবিন্দুটা ধরে নাও আলফা কমা বিটা। তাহলে 1 ও 2 এর ধরে নাও ছেদবিন্দু, সব কিন্তু ধরে নিচ্ছি এখানে, আলফা আর বিটা কিন্তু এখানে হবে না। ছেদবিন্দু তো ছেদিতাংশ না, সরি, ছেদবিন্দু ধরে নিল আলফা কমা বিটা। এবার কোশ্চেনটা বলছে এই যে 1 আর 2 সরলরেখা ছেদ করার পর ছেদবিন্দু পাবো, সেই ছেদবিন্দুগামী একটা সরলরেখা, মানে এই যে ডট ডট করে আকারে সরলরেখার সমীকরণটা কত হবে? বোঝা গেল? দুটি প্রদত্ত সরলরেখা ছেদবিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ বলতে এই ডট ডট আকারে সরলরেখার সমীকরণটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো মনে রাখবে কি করে করবে, যে 1 আর 2 সরলরেখা, 1 আর 2 সরলরেখার এগুলো যখন অঙ্ক আসবে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। যার সূত্রগুলো প্রথমে তো আমাকে জানতে হবে। সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? মনে রাখবে যে প্রথম সরলরেখাটা প্লাস সাম স্কেলার মানে কে, দ্বিতীয় সরলরেখাটা a2x b2y প্লাস c2 0। প্রথম সরলরেখাটা প্লাস সাম স্কেলার ইন্টু মানে ধ্রুবক আর ধ্রুবক ইন্টু দ্বিতীয় সরলরেখাটা, সেই যে সরলরেখাটা, হ্যাঁ, সেটাই বলছে যে এই সরলরেখার সমীকরণ, যেটা হচ্ছে একটা বিন্দু দিয়ে পাস করছে এবং যেখানে কে হলো একটা ধ্রুবক, নন জিরো ধ্রুবক। বোঝা গেল? আর একটা জিনিস ছোট্ট, যে জিনিসটা পরীক্ষা খুবই দেয়, যে তিনটি প্রদত্ত সরলরেখা সমবিন্দু মানে একই বিন্দু হওয়ার শর্ত কি? তার মানে ধরে নাও a1x প্লাস b1y প্লাস c1 0, এটা হলো একটা সরলরেখা। আর একটা সরলরেখা a2x প্লাস b2y প্লাস c2 0, এটা 2 নম্বর সরলরেখা। আর বলছে a3x প্লাস b3y প্লাস c3 0, এই যে 3 নং সরলরেখা। বলছে তারা একই বিন্দু হওয়ার শর্ত কি? একই বিন্দু মানে হচ্ছে ধরে নাও এটা 1 নং সরলরেখা, এটা 2 নং সরলরেখা, আর এটা হলো 3 নং সরলরেখা। তো বলছে তারা একই বিন্দু হওয়ার শর্ত কি? একটা কন্ডিশন দেখালে আমরা বলতে পারবো। বলছে 1, 2 ও 3, এই যে সরলরেখা
তিনটি সমবিন্দু হবে যদি যে কোনো দুটির ছেদবিন্দু দ্বারা তৃতীয় সরলরেখার সমীকরণ সিদ্ধ করে। ব্যাপারটা হলো, ধরে নাও 1 আর 2 এখানে 1 আর 2 সরলরেখার আমি ছেদবিন্দু বের করলাম। ধরে নাও 1,2 বের হলো। এবার 1,2 বিন্দুটা এই যে 3 নং সরলরেখা বসাই দিয়ে যদি ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয়, তাহলে বলে দিব এই 3টা সরলরেখার একটাই ছেদবিন্দু বা একটা বিন্দু আছে, সেটা হলো 1,2। একই বিন্দু বলতে 1,2, 3টা সরলরেখায় একটা বিন্দু উপস্থিত বলতে 1,2 বিন্দু উপস্থিত কি করে, যদি 1 আর 2 এর ছেদ বিন্দুটা তৃতীয় সরলরেখায় বসায় যদি বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়। ঠিক আছে, এবার যে জিনিসটা জানতে হবে, সঞ্চার পদ ও তার সমীকরণ বলতে আমরা কি বুঝবো, মানে সঞ্চার পদ বলতে আমরা কি বুঝি আর সঞ্চার পথের সমীকরণটা কি। এটা আগের চ্যাপ্টারও বলছিলাম, এখানেও বলি যে কোনো একটা গতিশীল বিন্দু কোনো একটা সমতলে একটা নির্দিষ্ট শর্ত মেনটেন করে যদি সে গতিশীল হয়, যেমন এই যে আমি একটা ডট ডট করে একটা বিন্দুকে নিয়ে যাচ্ছি, ধরো বিন্দুটা যাচ্ছে, এই যাওয়ার যে পথ সেটা হলো সঞ্চার পথ। তাহলে এই সঞ্চার পথ মানে এই গতিশীল বিন্দুটা কি আকার ধারণ করলো, দেখো একটা বৃত্ত। তাহলে এই যে সঞ্চার পথ সমীকরণটা একটা বৃত্ত আকার ধারণ করলো, তাহলে সঞ্চার পথের সমীকরণটা হবে একটা বৃত্ত। আমি যদি বলি যে এই যে সরলরেখাটা যাচ্ছে, যাওয়ার পথটা দেখো কি হচ্ছে, যাওয়ার পথটা একটা সরলরেখা আকারে যাচ্ছে। তাহলে যাওয়ার যে পথ, কোনো একটা গতিশীল বিন্দু একটা নির্দিষ্ট শর্ত মেনে কোনো সমতলে যদি গতিশীল হয়, তাহলে ওই যে বিন্দু চলার যে পথ, সেই যে চলার পথটা হলো সঞ্চার পথ। এখানে সঞ্চার পথের সমীকরণ একটা সরলরেখার সমীকরণ বের হবে, সেই জন্য সেই বিন্দুর যে চলার পথ একটা সরলরেখা আকার ধারণ করবে। ঠিক আছে, তাহলে আমি এখানে তোমাদের যদি বলি যে সঞ্চার পথ আর তার সমীকরণ বলতে কি বুঝি, তাহলে কোনো বিন্দু যদি একটা নির্দিষ্ট শর্ত বা শর্তাবলী মেনে কোনো সমতলে গতিশীল হয়, তাহলে উক্ত বিন্দুর যে চলার পথ, সেই চলার পথকে বিন্দুটি সঞ্চার পথ বলে। আর গতিশীল বিন্দুর চলার যে পথকে তার সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে উক্ত বিন্দু সঞ্চার পথের সমীকরণ বলে। সঞ্চার পথের সমীকরণ, ওই বিন্দু সঞ্চার পথের সমীকরণ। যেমন দেখো এখানে একটা বিন্দু ঘুরছে, একটা বৃত্ত আকার ধারণ করছে, এখানে একটা বিন্দু গেছে, তাহলে তার সমীকরণটা কি হবে ওটা বের করতে হবে। তাহলে সঞ্চার পথের সমীকরণ কিভাবে নির্ণয় করব, এই যে কোনো একটা বিন্দু কোনো সমতলে যে গতিশীল, তো গতিশীল যে হচ্ছে সে কিভাবে যাচ্ছে, একটা বৃত্ত আকারে যেতে পারে, কোথাও সরলরেখা আকারে যাচ্ছে, তাহলে কোনো বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে গেলে 3টে স্টেপ মেনটেন করতে হয়। কি করে, প্রথমত গতিশীল বিন্দু সঞ্চার পথের উপর একটি বিন্দু ধরে নিব, সেটা হলো h, k ধরা হয়। প্রথমে গতিশীল বিন্দু সঞ্চার পথের উপর একটা বিন্দু ধরে নিব h, k বিন্দুটা ধরে নিব। দ্বিতীয়ত হলো প্রদত্ত শর্তাবলীর মাধ্যমে s, k তার একটা সমীকরণ গঠন করব। আর 3 নম্বর বলছে h ও k এর মাধ্যমে গঠিত সমীকরণে h = x আর k = y প্রতিস্থাপন করে যে সমীকরণ গঠন হয় তা ওই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। আমি একটা উদাহরণ করাই, তারপরে এই স্টেপগুলো আমি এক এক করে আলোচনা করছি। ধরে নাও তোমাকে বললাম যে মূলবিন্দু থেকে 5 একক দূরে একটা বিন্দু সমান দূরত্ব বজায় রেখে সে ঘুরছে, তাহলে সেই বিন্দুর সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করো। তাহলে একটা বিন্দু বলছে মূলবিন্দু থেকে আমার যদিও এখানে সমান হয়নি, একটু টেরা বেঁকা হলো, হাত দিয়ে আঁকছি জন্য, বলছে সমান দূরত্ব বজায় রেখে, ধরে নাও 5 একক দূরত্ব বজায় রেখে, সমান দূরত্ব বজায় রেখে এই যে বিন্দুটা সে কি মূলবিন্দুকে কেন্দ্র করে সে ঘুরছে। তাহলে এই যে ঘোরার যে পথ, সেই ঘোরার যে পথ সেটা হলো সঞ্চার পথ। তাহলে সঞ্চার পথটা একটা কিরকম আকার ধারণ করছে, যে সমীকরণ আসবে সেটা হলো সঞ্চার পথের সমীকরণ। তাহলে এই বিন্দু, তাহলে সেই বিন্দুটাকে আমি ধরে নিব
দিব, পি নাম দিলাম। প্রথমে বলছে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হলে সেই গতিশীল বিন্দুর যে আসে সেই বিন্দুটাকে এইচ কমা কে ধরো। তাহলে প্রথমত বলছে যে বিন্দু গতিশীল সেই গতিশীল বিন্দু সঞ্চার পথের উপর একটা বিন্দু এইচ কমা কে সেটা কিন্তু ধরা হয়। তাহলে ধরে নিলাম এইচ কমা কে। দ্বিতীয় স্টেপ বলছে একটা প্রদত্ত শর্তাবলীর মাধ্যমে এই যে কে এর সমীকরণ গঠন করো। তার মানে এখানে দেখতে পাচ্ছ ওপি যে সরলরেখাটা আছে সেটা কিন্তু 5 একক। একটা শর্তাবলী নিয়ে আসবো। ওপি মানে দুই বিন্দুগামী সরলরেখার দূরত্ব নির্ণয়। তাহলে আমরা আগের চ্যাপ্টারে জানি যে দুইটা বিন্দুগামী কোনো সরলরেখার দূরত্ব কি করে নির্ণয় করে, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো এখানে কত হবে 5। তাহলে এখানে রুটের ভিতর হয়ে যাবে a স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। তাহলে আমি রুট ওভারটা তুলে দিই, a স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 25 হয়ে যাবে। তাহলে দ্বিতীয় স্টেপ হয়ে গেল প্রদত্ত শর্তাবলীর মাধ্যমে, এই যে বলছে না প্রদত্ত শর্তাবলীর মাধ্যমে এই যে কে এর একটা সমীকরণ গঠন করা। এবার সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে গেলে লাস্টে বলছে এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই প্রতিস্থাপন করে যে সমীকরণ গঠন হয় সেটাই বলছে সঞ্চার পথের সমীকরণ। তার মানে আমি এখানে লিখব যে সঞ্চার পথের সমীকরণ সেটা কত হবে, এক্স এইচ এর জায়গায় এক্স তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তাহলে এটা দেখো সঞ্চার পথটা একটা কি হলো, বৃত্ত, বৃত্তের সমীকরণ। তোমরা ছোটবেলায় জানো বৃত্তের সমীকরণ কি হয়। হ্যাঁ, এটা একটা বৃত্তের সমীকরণ গঠন করলো। তাহলে এই যে মোটামুটি সূত্র গেল। এবার আমরা নেক্সট দিন অঙ্ক শুরু করব, ঠিক আছে। সূত্রগুলো যদি ভালো করে না দেখো তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে না। সেই জন্য এটা বারবার দেখো, যদি অসুবিধা হয় আবার দেখো, ঠিক আছে।